Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome to Mehdi Talks. আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো কোয়েশ্চেনটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের 3 নম্বর কোয়েশ্চেন। দিস ইজ রিয়েলি ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যাই হোক, আপনারা যদি এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের আরেকটা বিষয় মেনশন করা উচিত, আমি বিগত ভিডিওগুলোতে রাজশাহী বোর্ড সহ ঢাকা বোর্ডের বিভিন্ন প্রশ্নগুলোর সলিউশন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। সো আমরা সময় ক্ষেপণ না করে ভিডিওটির মূল আলোচনায় যাই। তার আগে আপনাদেরকে বলে রাখাই ভালো, আপনারা ফেসবুকে গিয়ে মেহেদি টক্স ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমি সেখানে রেগুলারলি এডুকেশন রিলেটেড বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকি। আপনারা যদি সেগুলো ফলো করেন তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে বেনিফিটেড হবেন। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 7:11 এবং এদের গসাগু 3 হলে সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। দিস ইজ রিয়েলি ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো লেটস ট্রাই টু সলভ ইট। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখাই ভালো যাতে কনফিউশন না সৃষ্টি হয়, সেটি হচ্ছে আমরা যখন অনুপাত পড়ব, যেমন এখানে একটা অনুপাত লেখা আছে 7:11, আমরা এই অনুপাতটাকে পড়ব 2, 7:11। অনেকে এটাকে আবার ইস্টু পড়ে 7:11। যাই হোক, সেটা ব্যাপার নয়, বাট আপনাদের বলে রাখাই ভালো। বিশেষ করে আমেরিকা, তারপর হচ্ছে ইংল্যান্ড আর অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে যেগুলোতে ইংলিশে কথা বলা হয় সেগুলোতে মোস্টলি 2 ব্যবহার করা হয়। অধিকাংশ দেশে 2 ব্যবহার করা হয়, 7:11। যাই হোক, আমরা এখন মেন আলোচনায় আসি। আমাদের দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত আর গসাগু আমরা লিখে নেব। সো ক আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 7:11 এবং দেওয়া আছে গসাগু লিখে নেব, এবং গসাগু 3। ওকে, এবার আমাদের এখানে কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। অনুপাত থেকে আমরা সংখ্যাতে রূপান্তর করব। অনুপাত থেকে সংখ্যাতে রূপান্তর করার মূল টেকনিকটা হচ্ছে আমরা যে কোনো একটা চলক দ্বারা গুণ করব। এই দুইটাকে যে কোনো একটা চলক দ্বারা গুণ করব। সো আমরা প্রথমে লিখি, মনে করি সংখ্যা দুইটি 7 এর সাথে চলক x গুণ করলে 7x একটা সংখ্যা পেয়ে নিলাম। এই অনুপাত থেকে একটা সংখ্যা পেলাম, আবার এটার সাথে x দ্বারা গুণ করব, তাহলে আরেকটা সংখ্যা পাবো। আমরা লিখি, এটার সাথে x দ্বারা গুণ করলে আমরা পাবো 11x। তাহলে আমরা অনুপাত থেকে দুইটি সংখ্যা পেলাম। এখন আমাদের এখানে কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটার গসাগু বের করি। অতএব সংখ্যা দুইটির গসাগু। ওকে, তাহলে 7x ও 11x এর গসাগু কত হবে সেটা লক্ষ্য করি। আমি এখানে লিখে দিচ্ছি 7x আর আছে কি 11x। গসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, গসাগুর ক্ষেত্রে হচ্ছে যেগুলো শুধুমাত্র মিলবে সেগুলো অ্যাকচুয়ালি গসাগু। তাহলে যেগুলো শুধুমাত্র মিলবে সেগুলোই গসাগু নিতে হবে। আই হোপ আশা করি বুঝতে পেরেছেন। এই 7 কারোর সাথে মিলে না, সো 7 বাদ। 11 কারোর সাথে মিলে না, 11 বাদ। এই x এবং x মিলছে, তার মানে x হচ্ছে গসাগু। তাহলে আমরা পেলাম গসাগু হচ্ছে x। আমরা লসাগুটা বের করে নিই। লসাগু এখানে লিখে নিলাম, লসাগু। লসাগু বের করার টেকনিকটা হচ্ছে কি, প্রথমে যেগুলো মিলবে সেগুলো নিয়ে নিব, তারপর যেগুলো না মিলবে সেগুলো নিয়ে নিব, অমিল। তারপর প্রথমে যেগুলো মিলবে সেগুলো নিব, তারপর হচ্ছে যেগুলো মিলবে না কারোর সাথে সেগুলো নিয়ে নিব। তাহলে আমরা এখন লক্ষ্য করি এই দুইটার লসাগু বের করি। প্রথমে দেখতে পাচ্ছি x এবং x মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানে মিলগুলো x পেলাম, এই মিলগুলো কি পেলাম, x পেলাম। এখন অমিলগুলো নিব। এই 7 কারোর সাথে মিলছে কি, মিলে না, তার জন্য 7 নিয়ে নিলাম। এই 11 কারোর সাথে মিলছে কি, মিলে না, তাহলে 11 নিয়ে নিলাম। এটা হচ্ছে মিল, যেগুলো মিলছে সেটা হিসেবে।
আর এই দুইটা যেহেতু মিলছে না তার জন্য নিয়ে নিলাম। এবং সবগুলো দ্বারা গুণ করব, গুণ করলে হয় 7 এবং 77 আর এখানে এক্স। তাহলে আমরা কি পেলাম? লসাগু 77x। আর গসাগু কি পেলাম? এক্স। তাহলে আমরা গসাগু বের করলাম এক্স এবং লসাগু লিখে নেব, কারণ আমাদের লসাগু বের করতে বলা হয়েছে। লসাগু সংখ্যা দুইটির লসাগু কত পেলাম আমরা? লসাগু 77x। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের গসাগু দেওয়া আছে 3 এবং আমরা গসাগু বের করেছি এক্স, তার মানে এই গসাগু এবং এই গসাগু সমান। তাহলে সত্য মতে আমরা কি লিখতে পারি? এটা যেহেতু গসাগু এবং এটাও গসাগু, তার মানে এই দুইটা সমান হবে। অতএব এক্স সমান আমরা 3 পেলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের লসাগু বের করতে বলা হয়েছে, আমরা লসাগু বের করেছি 77x, তার মানে এই এক্সের জায়গাতে এক্সের মানটা অর্থাৎ 3 বসিয়ে দেবো এবং গুণ করলে আমাদের লসাগু বের হয়ে যাবে। অতএব সংখ্যা দুইটির লসাগু 77 ইন্টু এক্সের জায়গায় কী বসাবো? এক্সের মান। এখন গুণ করে দেবো 3 7 21 1, হাতে থাকলো 2, 3 7 21 22 23 231। আশা করি বুঝতে পেরেছেন। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি আপনাদের আর কোনো ডাউট নাই। আমি ইন ডিটেলসে লসাগু এবং গসাগু নির্ণয় করা সহ সব কিছু বুঝিয়ে দিয়েছি। এখন আমি এই খ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। বলে রাখা ভালো, খ নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক বইয়ে আছে এবং বিগত সালের বেশ কিছু বোর্ডে কিন্তু এরকম প্রশ্ন এসেছে। সবগুলো একরকমই, বাট একটু ডিফারেন্ট, বলতে গেলে সব একরকমই। তার জন্য খ নম্বর প্রশ্নটি আপনারা কিন্তু ভালোভাবে করবেন। ভেরি ইজি, বাট অনেকে কিন্তু এটাকে মনে করে ভেরি হার্ড। সো তার জন্য এগুলো বাদ দিয়ে দেয়। যাই হোক, আমি ইন ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর কে কোন বোর্ড থেকে দেখছেন, কে কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস 3 px প্লাস ওয়াই ইকুয়াল 0। আমরা সিম্পলি বুঝতে পারছি এটা প্রমাণ করতে হবে এখান থেকে। আশা করি আপনাদের কোনো ডাউট নাই যে এটা কোন জায়গা থেকে প্রমাণ করতে হবে। সো আমাদের এটা দেওয়া আছে, প্রথমে আমরা এটা লিখে নেব। দেওয়া আছে p ইকুয়ালস স্কোয়ার রুট অফ 3x প্লাস 2y প্লাস, আমি লিখে নিচ্ছি সবগুলা, রুট 2y মাইনাস ওভার 3x মাইনাস 2y, আমি সবগুলো লিখে নিয়েছি। এখন আমরা এটা কিভাবে সমাধান করব সেটা লক্ষ্য করি। আমরা জাস্ট একটা নিয়ম ফলো করব। এটা হচ্ছে বাম পাশ, এটা ডান পাশ, তাই না? বাম পাশে উপরে 2টা পদ, নিচে 2টা পদ আছে, অর্থাৎ পদ সংখ্যা আমরা কমাবো। পদ সংখ্যা কমানোর জন্য আমরা প্রথমে কি করব? যোজন বিয়োজন করব। তো আমি লিখে দিচ্ছি আমরা অঙ্কটা কীভাবে করবো। একেবারে সিম্পল, কিন্তু জাস্ট এই নিয়মটা ফলো করবেন। এরকম অঙ্ক থাকলে জাস্ট এই নিয়ম ফলো করবেন। এই ডান পক্ষের মান কমানোর জন্য আমরা কি করব? ডান পক্ষের পদের মান কমানোর জন্য আমরা যোজন বিয়োজন করব। তাহলে 1 নম্বরে আমরা করব যোজন বিয়োজন। তাহলে প্রথমে আমরা যোজন বিয়োজন করব। ওকে, যোজন বিয়োজন করার ফলে এদিককার পদ সংখ্যা বেড়ে যাবে, এদিককার পদ সংখ্যা কমে যাবে। যেহেতু পদ সংখ্যা কমে যাবে, তার মানে আমরা তখন এই রুটটাকে উঠাবো। এই রুটটাকে উঠানোর জন্য আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করব, বর্গ। ওকে, আর বর্গ করার ফলে এই বাম পাশের পদ সংখ্যা বেড়ে যাবে, তখন আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে। তো 3 নম্বরে আমরা আবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন। ওকে, তারপর আমাদের বাকি কাজগুলো করতে হবে, যেমন কোনাকুনি, গুণ, তারপরে যে কাজগুলো সচরাচর করা হয় সেগুলো করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কী করব? যোজন বিয়োজন করব। তারপর যেহেতু এখানে রুট আছে তার জন্য আমাদের বর্গ করতে হবে। তারপর আমরা আবার যোজন বিয়োজন করব এবং তারপরে সমীকরণ সমাধানের জন্য যে সচরাচর সাধারণ কাজগুলো করতে হয় সেগুলো করব। ওকে, তার আগে আরেকটি বিষয় বলে রাখাই ভালো, আমরা 2 নম্বরে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কি করব? বর্গ। কিন্তু যদি আমাদের এভাবে দেওয়া থাকতো, এখানে রুট না দিয়ে এভাবে যদি দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম? এখানে বর্গ না করে ঘন করতাম। কিংবা আমাদের যদি এভাবে দেওয়া থাকতো, তাহলে আমরা উপরে পাওয়ার 4 দ্বারা গুণ করতাম। মানে এখানে যা দেওয়া থাকবে তার উপরে এখানে নির্ভর করবে এটা। যেহেতু এখানে রুট দেওয়া আছে, তার মানে আমাদের এই ধাপে বর্গ করা লাগবে। আর এখানে যদি এভাবে থার্ড পাওয়ার দেওয়া থাকতো, থার্ড রুট দেওয়া থাকতো, তখন আমাদের
ঘন করা লাগতো, এখানে কি করা লাগতো, ঘন করা লাগতো, ঘন। ওকে, যাই হোক, আশা করি এই নিয়মটা আপনারা ফলো করবেন, আর এই নিয়মের মাধ্যমে আমি অঙ্কটা করব। তার আগে বলে রাখি, যারা যোজন বিয়োজন জানেন না তাদের জন্য, আমাদের যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা যোজন বিয়োজন কীভাবে করব। তো যোজন বিয়োজন করা একবারে সিম্পল। প্রথমে আমাদের এই লবটা লবে এবং হরে বসিয়ে দিতে হবে। ওকে, তারপর হর দ্বারা একবার যোগ করতে হবে, এখানে আবার বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে এই ডান পক্ষে করতে হবে, এই লবটা আমরা উপরে বসাবো, নিচে বসাবো, এবং হর দ্বারা একবার যোগ করব উপরের সাথে, আবার একবার বিয়োগ করব। সো এটাকে বলা হয় যোজন বিয়োজন। যাই হোক, আমরা এখন মূল আলোচনা আসি। আর আরেকটি জিনিস দেখিয়ে দিই, যদি আমাদের এভাবে পি থাকে বা কোনো কিছু থাকে, তার মানে আমাদের নিচে এক আছে, তাই না? সো এক ধরে আমরা বিবেচনা করব। সো আমরা এখন এখানে লক্ষ্য করি, আমরা কি করব, আমরা প্রথমে এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, বা এখানে যোজন বিয়োজন করলে কি হবে, এর নিচে কি আছে, কিছু নেই মানে এক আছে, কি আছে, কিছু নেই মানে এক আছে। তাহলে এটাকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাবো, প্রথমে আমরা উপরটা বসিয়ে দেবো, লবটা বসিয়ে দেবো দুই জায়গাতে, নিচে কি আছে 1, তাহলে 1 দ্বারা একবার যোগ করবো, 1 দ্বারা একবার বিয়োগ করবো, তাহলে এটা থেকে আমরা কি পেলাম, এটা। সো আমরা p + 1 ডিভাইডেড বাই p - 1 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমরা লক্ষ্য করি, উপরটুকু হচ্ছে লব, তাই না? সো আমরা এটা উপরে বসাবো, নিচে বসাবো। আমরা কি করবো, এটা এই পুরোটুকু যেহেতু লব, তাহলে এই জিনিসটা এই লবে বসাবো আর হরে বসাবো, তাই না? এখানে বসিয়ে দিই, আমরা দুই জায়গাতে বসিয়ে দিলাম। এখন এই হর দ্বারা এই পুরোটুকু দ্বারা একবার উপরের সাথে যোগ করব, আবার বিয়োগ করব। তাহলে আমরা এটুকু এখানে লিখে দিই, এই নিচে দাগ দিন না, জাস্ট আমি বোঝার জন্য দিলাম। তাহলে কি করব, আমরা বসিয়ে দিই 3x + 2y, আবার হচ্ছে -3x - 2y, তাই না? নিচে বসিয়ে দেবো একই জিনিস, এটা বসিয়ে দিই আবার। আশা করি বুঝতে পেরেছেন। সিম্পল, ভেরি সিম্পল। যারা এখনো বুঝতে পারেননি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি যোজন বিয়োজন কিংবা যোজন আলাদা বা বিয়োজন আলাদা এই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখন এটা বসিয়ে দিই, ব্র্যাকেট থেকে বের করব। এই ব্র্যাকেটের সামনে কিছু নেই, তার মানে ব্র্যাকেট সরাসরি উঠে যাবে, কিছু করতে হবে না। তো এটা বসিয়ে দেবো 3x + 2y, আবার +3√3x 2y। এই ব্র্যাকেটের সামনে কি আছে, প্লাস, তো প্লাস দ্বারা গুণ করে আমাদের ব্র্যাকেট থেকে বের করতে হবে। আর প্লাস দ্বারা গুণ করলে কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে আমরা প্লাস বসিয়ে এগুলো বসিয়ে দেবো। এটা বসিয়ে দিই, এই ব্র্যাকেটের সামনে কিছু নাই, তার মানে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না, সরাসরি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। প্লাস এটা বসিয়ে দিই, এই ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস, তার মানে মাইনাস দ্বারা গুণ করে ব্র্যাকেট থেকে বের করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এটা বসিয়ে দেবো, আবার মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাসে প্লাস, গুণ করে আমরা কি পেলাম, প্লাস পেলাম। এখন এটা বসিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটুকু বসিয়ে দিই, এখন আমরা লক্ষ্য করি আমাদের এটা এবং এটা একই রকম, তাই না? কিন্তু এর সামনে প্লাস আছে এবং এর সামনে মাইনাস আছে, তার মানে এটা এবং এটা কেটে যাবে। ওকে, সো এটা এবং এটা কেটে আউট। আর লক্ষ্য করি এটা এবং এটা একই, তার মানে এটা এবং এটা যোগ করলে আমরা লক্ষ্য করি, আমরা যদি এ এবং এ যোগ করি তাহলে কি পাই, 2a, তার মানে এটা বসে গেল, আর যেহেতু দুইটা আছে তার মানে 2 বসলো। ওকে, সো এটা এবং এটা বসে যাবে, আর যেহেতু দুইটা আছে তার মানে 2 হবে সামনে, অর্থাৎ দুইটা নিচ্ছি তার জন্য 2 বসাচ্ছি সামনে, আর এটা তো বসে যাবে। আশা করি যোগ জানেন আপনারা। একইভাবে আমাদের নিচে কোনটা কাটবে, এটা এবং এটা কেটে যাবে, তাই না? আর এখানে এটা এবং এটা একই, তার মানে এটা এবং এটা যোগ করলে আমরা কি পাবো, 2/3x - 2y। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই 2 আউট হয়ে গেল, তাহলে আমাদের কি থাকলো, p + 1 p - 1, উপরে থাকলো এটা, নিচে থাকলো এটা, রাইট? এখন আমরা কি করবো, আমরা লক্ষ্য করি নিয়মটা বর্গ করবো, কারণটা কি আছে, রুট আছে। আর অন্য এখানে যদি 3 থাকতো তাহলে ঘন করতাম, তাই না? যদি এখানে রুট আছে তার মানে আমরা কি করবো, বর্গ করবো। এখন উভয় পক্ষকে বর্গ করবো, তাহলে কত হবে, p + 1 p - 1 বর্গ করলাম, এখানেও বর্গ করবো আমরা, তাই না? সো স্কোয়ার, রাইট?
এখন আমরা এখানে সূত্র ভাঙিয়ে দেব। আমি এখানে দেখাচ্ছি স্কোয়ারটা দুইটার উপর আছে, তাই না? তার মানে স্কোয়ারটা আলাদা আলাদা হয়ে যাবে। এটার উপর স্কোয়ার দিলে আমরা পাবো পি প্লাস 1 তার উপর স্কোয়ার। এটাকে আমরা ভাঙাই, এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র। সূত্রটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস এ প্লাস বি স্কোয়ার। সূত্র দেখিয়ে দিই, এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। এখানে সকল সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। আপনারা যদি এটার পিডিএফটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স, ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে ফলো করে কমেন্ট করবেন। তাহলে আমি আপনাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। তখন আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এভাবে ফটোকপি করে নেবেন, তাহলে সুন্দর করে আপনারা পড়তে পারবেন। ওকে, যাই হোক, আমরা এখন এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করবো এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে পি, বি মানে 1 ইন্টু বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার। তাহলে পি স্কোয়ার দ্বিগুণ করলে হবে প্লাস 2p প্লাস এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1। সো আমরা এটা পেলাম। আবার এখানে আমরা যদি স্কোয়ারটা আলাদা করি তাহলে কি পাবো, এখানে p মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র, a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার, রাইট? সো আমরা এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে a স্কোয়ার মানে p স্কোয়ার মাইনাস 2, a মানে p, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার। সো এখানে p স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি 2p, 1 এর উপর স্কোয়ার দিলে 1। সো আমরা এখানে লিখে দেবো, এটার উপর স্কোয়ার দিলে বর্গ করলে আমরা কি পাচ্ছি, এটা তুলে নিচ্ছি 2p প্লাস 1। এটার উপর বর্গ দিলে আমরা কি পাচ্ছি, এটা, আর এটাকে ভাঙলে পাচ্ছি এটা। সো আমি তুলে নিচ্ছি p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়ালস, এখানে আমাদের এই রুট এবং স্কোয়ার কেটে যাবে। আর কিভাবে কাটলো আশা করি জানেন, কারণ সেগুলো ভেরি ভেরি সিম্পল। যে স্কোয়ার রুট কীভাবে কাটে তার জন্য দেখাচ্ছি না। আবার এই স্কোয়ার এবং রুট, এই স্কোয়ার এবং রুট কেটে গিয়ে থাকছে 3 মাইনাস 2i। অনেকে বলতে পারে এটার সাথে একবার কাটলাম, এটার সাথে কাটলাম কেন? কারণটা হচ্ছে এই স্কোয়ারটা দুটোর উপরে দেওয়া আছে, তার মানে স্কোয়ারটা এর সাথে আছে, এর সাথেও আছে, তার জন্য আমরা দুইভাবে কাটালাম। তাহলে আমাদের কি হয়ে গেল, বর্গ করা হয়ে গেল। বর্গ করার পর আমরা কি করবো, আবার যোজন বিয়োজন। ওকে, সো আবার আমরা এখন যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করবো আবার। বা প্রথমে আমরা কি করবো, লবটা এখানে একবার বসাবো, এখানে বসাবো, অর্থাৎ লবটা লবে বসাবো, হরে বসাবো। এখানে বসিয়ে দিই, একবার এটা দ্বারা উপরে লবে যোগ করবো, আবার এটা দ্বারা হরে একবার বিয়োগ করবো। তাহলে এটা উপরে বসাবো একবার, নিচে বসাবো একবার। পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, আর এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। একইভাবে আমরা করবো এখানেও, এটা হচ্ছে লব, আমরা এটা এখানে বসাবো, এখানে বসাবো একবার, প্লাস এটা দ্বারা একবার লবে যোগ করবো এবং হরে বিয়োগ করবো, ব্র্যাকেট 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বাকিটুকু লক্ষ্য করি, আমরা এখন ব্র্যাকেট থেকে বের করবো আগের নিয়মে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপ। সো ডোন্ট ওয়ারি। বা ব্র্যাকেট থেকে বের করবো, এর সামনে কিছু নেই মানে আমরা সিম্পলি ব্র্যাকেট থেকে বের করে দেবো, কোনো কিছুই করবো না। ব্র্যাকেটের সামনে কিছু নেই, তার জন্য আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, কোনো কিছু করা লাগবে না। 2p প্লাস 1, ব্র্যাকেটের সামনে কি আছে, প্লাস, সো প্লাস দ্বারা গুণ করলে এগুলো হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। ব্র্যাকেটের সামনে কিছু নাই, তার জন্য আমরা সরাসরি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস, সো মাইনাস দ্বারা গুণ করে বের করবো। মাইনাসে এ প্লাসে মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2p, মাইনাসে প্লাসে মাইনাস 1। ব্র্যাকেটের সামনে কিছু নেই, সিম্পলি বের করে দেবো, কোনো কিছু করতে হবে না। ব্র্যাকেটের সামনে প্লাস আছে, সো প্লাস দ্বারা গুণ করলেই কোনো কিছু চেঞ্জ হবে না, তাই জন্য আমরা এটা বসিয়ে দেবো। ব্র্যাকেটের সামনে কিছু নেই, সিম্পলি আমরা বসিয়ে দেবো, কোনো কিছু করতে হবে না। ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, সো মাইনাস দ্বারা গুণ করে বের করবো। মাইনাসে প্লাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 2y। এখানে আমরা বাকি কাজগুলো এখান থেকে করি। এই 2p এবং 2p কেটে গেল, তাই না? এই p স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার যোগ করলাম 1 এবং যোগ করলে হয় 2। এখানে লক্ষ্য করি, এই p স্কোয়ার আউট, 2p, তাহলে কত হবে 4p যোগ করলাম, তাই না? এবং এখানে 1 এবং 1 বাদ, তাহলে আমাদের এখানে থাকছে 4p। আমরা মধ্যখানে লিখি। একইভাবে আমরা এখানে
এটা এবং এটা কাটাতে পারি, যেহেতু মাইনাস এবং প্লাস আছে, মাইনাস এবং এখানে গেছে প্লাস, সো এটা এবং এটা আউট, রাইট। 3x 3x যোগ করলে হয় 6x, এটা আউট, তাহলে 2y যোগ করলে 4y। আশা করি আপনাদের এ পর্যন্ত কোনো ডাউট নাই। বা এখন আমরা এখান থেকে কি কমন নেব, 2 কমন নেব, তাই না? তাহলে কি থাকবে, কেটে গিয়ে পি স্কোয়ার, এটা এবং এটা কেটে যাবে, তাহলে কি থাকবে 1, নিচে কি থেকে গেল 4p, এখানে কি থাকলো 6x 4y। এখন জাস্ট আমরা বাকি একটু করার চেষ্টা করি। এই 4 এবং এই 4 কেটে গেল, তাই না? এখানে কি আছে, 2 আছে, এখানে কি আছে, 6 আছে, তার মানে এই 6কে এই 2 দ্বারা ভাগ দেবো, তাহলে এখানে কি থাকবে, 3 থাকবে, তাই না? তাহলে আমরা এখানে পি স্কোয়ার প্লাস 1 লিখি, এই 6কে এই 2 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে আমরা এখানে 3 পাচ্ছি, 3x। আর এই 4 এবং 4, এই 4কে এই 4 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে 4 কি হলো, আউট। তাহলে আমাদের এখানে পি থাকলো, এখানে ওয়াই থাকলো। আমরা এই কাজগুলো যখন করব তখন আমাদের একটাই বিষয় খেয়াল করতে হবে, যাতে উপরে নিচে একটাই করে পদ থাকে, উপরে নিচে একটাই পদ থাকে। আমরা এইটুকুকে একটা পদ বিবেচনা করে আমরা কাটাকাটি করছি, তাই না, লঘিষ্ঠকরণ করছি। যাই হোক, আমরা এখন জাস্ট কোনাকুনি গুণ করবো, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। কোনাকুনি গুণ করি, এটার সাথে এটা গুণ করবো, তাহলে গুণ করলে হবে পি স্কোয়ার ওয়াই, আবার এটার সাথে গুণ করলে কত হবে, ওয়াই, তাই না? এটার সাথে এটা গুণ করলে কত হবে, 3px। আশা করি গুণ করা বুঝতে পেরেছেন, এই দুটোর সাথে গুণ করলাম ওয়াই, তাই না? তখন আমরা প্রমাণটা লক্ষ্য করি। ও, আমাদের এটা হচ্ছে প্রমাণ, বা পি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই, এটা এই পাশে এসে মাইনাস 3px হবে, আর এই পাশে কিছু নেই মানে 0। এখন আমি এই অনুযায়ী সাজিয়ে লিখে দেবো, এই অনুযায়ী যে সাজাবো, প্রথমে এটা আছে, এটা লিখে দিলাম, তারপর এই মাইনাসের টাকা আছে এখানে, সো মাইনাসেরটা লিখলাম, তারপর পরে ওয়াইটা লিখলাম, সমান 0। সো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই গ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখানে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2 to the power n plus 2 minus 4, অর্থাৎ এখানে আমাদের n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাই না? এখান থেকে আমরা সিম্পলি এই গ নম্বর প্রশ্নের সলিউশনটি বের করব। তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, একটা জিনিস বুঝতে হবে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের একটি ধারা দেওয়া আছে 4, 8, 16, 32, এভাবে চলে গেল। এটা কি দেওয়া আছে আমাদের ধারা, ওকে? এখান থেকে যদি আমরা সমষ্টির ধারা বের করতে চাই, কি বের করব, সমষ্টির ধারা। আমি লিখে দিচ্ছি সমষ্টির ধারা। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই 4টা এখানে বসিয়ে দেব। আমরা অ্যাকচুয়ালি বের করছি সমষ্টির ধারা। সমষ্টির ধারা বের করার জন্য আমরা কি করলাম, 4 বসিয়ে দিলাম, প্লাস এই 2টা যোগ করলে কত হয়, 12। তাহলে আমরা 12 বসিয়ে দিলাম, প্রথম 2টা যোগ করলে 12 হয় যোগফল, সো 12 বসিয়ে দিলাম। আবার এই প্রথম 3টা 4, 8, 16 যোগ করলে আমাদের কত হবে, আমাদের হবে 28, সো 28 এখানে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি সমষ্টির ধারা। আশা করি বুঝতে পারছেন সমষ্টির ধারাটা কি। প্রথমটা বসিয়ে দিলাম, তারপর প্রথম 2টা যোগ করলে আমরা 12 পাইলাম, আবার এই প্রথম 3টা 4, 8, 16 যোগ করলে আমরা 28 পাইলাম। সো এটা অ্যাকচুয়ালি কি আমাদের সমষ্টির ধারা। তাহলে সিম্পলি আমরা এই ধারা থেকে আমরা সমষ্টির ধারা বের করলাম। এখন যদি আমাদের এই সমষ্টির ধারা দেওয়া থাকে এভাবে 12, 4, 12, 28 প্লাস ডট ডট, সাপোজ আমাদের কি দেওয়া আছে সমষ্টির ধারা। এখান থেকে আমরা যদি মেন ধারাটা বের করতে চাই তাহলে আমরা কি বের করব, তার আগে বলে রাখি এই 4টা কিন্তু প্রথম পদ, সো 4 বসে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম পদ। আর এখানে 12 কি, 12টা হচ্ছে প্রথম দুইটি পদের সমষ্টি। এটা হচ্ছে প্রথম 2টি পদের সমষ্টি। এই 28টা কি হচ্ছে 28 প্রথম 3টি পদের সমষ্টি, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম 3টি পদের সমষ্টি। তার জন্য আমি এটাকে সমষ্টি ধারা বলছি, যদিও বইতে এভাবে বলা হয় না, জাস্ট আমি বোঝার সুবিধার্থে এভাবে বলছি। সাপোজ আমাদের এই সমষ্টির ধারাটা দেওয়া আছে, এখন আমরা এই সমষ্টি ধারা থেকে মেন ধারাটা কীভাবে বের করব। মেন ধারাটা আমরা সিম্পলি এভাবে বের করব। প্রথমে আমরা কী করব, এই প্রথম পদ 4 বসিয়ে দেব, প্লাস তারপর আমরা কি করব,
এই 12 থেকে এই 4 বিয়োগ দিব, 12 থেকে 4 বিয়োগ দিলে আমরা কী পাবো 8। 12টা কি, 12টা হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি। তাহলে প্রথম দুটি পদের সমষ্টি থেকে আমরা কী বিয়োগ দেবো, 4 বিয়োগ দেবো। আর 4 হচ্ছে কি প্রথম পদ, তাহলে প্রথম দুটি পদের সমষ্টি থেকে প্রথম পদ বিয়োগ দিলে আমরা এই মেন ধারার দ্বিতীয় পদ পাবো, তাই না? তারপর আমরা তারপরের পদটা কীভাবে পেতে পারি, তারপরের পদটা আমরা বের করতে পারি সিম্পলি এই 28 থেকে এই 12 বিয়োগ দিয়ে। 28 থেকে এই 12 বিয়োগ দিলে আমরা কী পাবো 16। ওকে, 28টা কি, 28টা হচ্ছে প্রথম তিনটি পদের সমষ্টি। 12টা কি, 12টা হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি। তার মানে প্রথম তিনটি পদের সমষ্টি থেকে প্রথম দুটি পদের সমষ্টি দিলে আমরা এই মেন ধারার তৃতীয় পদ পাবো। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মেন ধারা, তাই না? কারণটা কি আমরা লক্ষ্য করি এখানে, আমরা এটা হচ্ছে আমাদের মেন ধারা, তাই না? আমরা ধরে নিয়েছিলাম। আর এই মেন ধারা থেকে আমরা সমষ্টি ধারা বের করেছিলাম। একইভাবে আমাদের যদি সমষ্টি ধারা দেওয়া থাকে তাহলে আমরা এই সিস্টেমে মেন ধারাটা বের করব। আশা করি এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন। আমরা এখন এই টেকনিক, দ্বিতীয় টেকনিক ব্যবহার করে এই অঙ্কটির সলিউশনটা বের করে নেব। তাহলে প্রথমে আমরা এই সমষ্টি ধারাটা বের করে নেব, তারপর সমষ্টি ধারা থেকে আমরা মেন ধারাটা বের করে নেব। আশা করি বোঝা গেছে। এখন আমরা লক্ষ্য করি গ নম্বর প্রশ্নটি আমাদের দেওয়া আছে, এটা আমরা এটা লিখে নেব প্রথমে। সো গ দেওয়া আছে একটি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 2 - 4, এটা আমাদের দেওয়া আছে, তাই না? এখন আমরা লক্ষ্য করি আমরা প্রথমে কী বের করব, এই সমষ্টির ধারা বের করব, তাই না? আর সমষ্টির ধারা থেকে আমাদের এই মেন ধারাটা বের করতে হবে। সমষ্টির ধারা আমরা কীভাবে বের করব, আমরা জাস্ট এনের জায়গাতে 1 বসাবো, তাহলে প্রথম পদটা পেয়ে যাব। এনের জায়গায় 2 বসাবো, তাহলে এই দ্বিতীয় পদটা পেয়ে যাব। এনের জায়গায় 3 বসাবো, তাহলে তৃতীয় পদটা পেয়ে যাব। যদিও এগুলো সমষ্টির ধারার পদ, তাই না? আর যদিও এটা হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি, এটা প্রথম তিনটি পদের সমষ্টি, তাই না? সো এগুলো আমি বোঝার জন্য শর্টকাটে বলতেছি যে আমরা এনের জায়গাতে যদি 1 বসাই তাহলে এই পদটা পেয়ে যাব। এনের জায়গাতে যদি আমরা 2 বসাই তাহলে আমরা এই পদটা পেয়ে যাব। এনের জায়গাতে 3 বসালে আমরা এই পদটা পেয়ে যাব। আর এটি পেয়ে গেলে আমরা এখানে সিম্পলি এটা বের করতে পারবো, তাই না? এটি থেকে এটা বের করতে পারবো, নো প্রবলেম। তার মানে আমরা এখানে n = 1 বসাবো, তাহলে প্রথমটা বের হয়ে যাবে। ওকে, সো n ইকুয়ালস, সরি আশা করি দেখতে পাচ্ছেন, আমি এ পাশ থেকে লিখি। n = 1 হলে, n = 1 যদি বসাই তাহলে আমরা কী পাবো, এটা পাবো, তাই না? এটা অ্যাকচুয়ালি কি প্রথম পদ, তাই না? তাহলে আমরা কী লিখবো, n = 1 হলে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ 1 বসাই আমরা, এনে জায়গাতে 1 বসালাম, +2 - 4, তার কত হবে, এখানে 2, 2 এর আগে হচ্ছে 3 বিয়োগ 4, এখানে 8 হয় বিয়োগ 4, তাহলে কত হলো, এখানে 4 হলো। তাহলে আমরা এটা পেয়ে নিলাম, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ পেলাম। এখন আমরা n = 2 বসাবো, তাই না? n = কি বসাবো, 2। n = 2 হলে আমরা কি পাবো, n = যদি 2 বসাই তাহলে আমরা এটা পাবো, এটা এই পদটার নামটা কি, প্রথম দুটি পদের সমষ্টি, তাই না? তাহলে এটার নামটা কি, বাংলা নাম প্রথম দুটি পদের সমষ্টি, সেটা আমরা লিখব ধারাটির প্রথম দুইটি পদের সমষ্টি। তাহলে n এর মান 2 বসাবো, তাই না? n এর জায়গাতে 2 বসাবো এখানে, তাহলে কি হবে, আমাদের 2 থেকে গেল, n এর জায়গাতে 2, সো 2 + 2, আর এখানে কি আছে, -4, 2 থেকে গেল, 2 আর 2 যোগ করলে কত হয়, 4 বিয়োগ 4, 2 এর উপর 4 মানে কত, 16 বিয়োগ 4, তাহলে কি পেলাম আমরা, 16 থেকে 4 বাদ দিলে হয় 12। তাহলে আমরা 12 পেয়ে নিলাম। 12টা কি, 12টা হচ্ছে প্রথম ধারাটির প্রথম দুটি পদের সমষ্টি। এখন যদি আমরা n = 3 বসাই, n এর মান যদি 3 বসাই তাহলে এটা পাবো। আর এটার বাংলা নামটা কি, বাংলা নামটা হচ্ছে প্রথম তিনটি পদের সমষ্টি। তাহলে আমরা এখন কি লিখতে পারি, n = 3 হলে ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি, তাই না?
এনের জায়গায় জাস্ট কি বসাবো আমরা 3 বসাবো, তাই না? সো 2 এনের জায়গায় 3 প্লাস 2 বসালাম, এই 2 মাইনাস 4, সো মাইনাস 4। স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো 2 3 আর 2 5 বিয়োগ হচ্ছে 4, 2 এর উপর হচ্ছে 5 বসালে কত হবে? 5 2 বার, তাই না? 5 2 বার না, 2 5 বার, 2 কিন্তু 5 বার, ভুল করে বলতেছি। গুণ করলে কত হয়? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 পেলাম, বিয়োগ 4, তো বিয়োগ করলে কত হবে? 28। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এরকমভাবে অনেকগুলো কি আছে, টার্ম আছে, অনেকগুলো পদ আছে, তাই না? সমষ্টির অনেকগুলো পদ আছে। সো আমরা সবগুলো তো বের করবো না, আমরা জাস্ট এই 3টা বের করবো। এই 3টা থেকে আমরা এই বাকিগুলো, অর্থাৎ বাকি এই ধারাটা বের করবো, মেন ধারাটা বের করবো, যেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো বের করবো না, তার জন্য আমরা কী করবো? এভাবে ডট দিয়ে দেবো। আমরা এইভাবে কী করবো? ডট দিয়ে দেবো। এটা দ্বারা আমরা বুঝালাম যে এই সমষ্টি ধারার আরও অনেক পদ আছে, সেগুলো আমরা বের করলাম না, কারণ আমাদের সেগুলো প্রয়োজন নেই। আর যেহেতু আমরা সেগুলো বের করলাম না, তার জন্য আমরা এইভাবে ডট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এগুলো পেয়ে নিয়েছি, এই 4, এই 12, এই 28, অর্থাৎ এটা পেয়ে নিয়েছি, এই সমষ্টি ধারা পেয়ে নিয়েছি। এখন আমরা এই সমষ্টি ধারা থেকে এটা পেয়ে নেব। আর আমি এই ধারা আকারে লিখেছি এখানে, তাই না? সো এখানে ধারা আকারে লেখার দরকার নাই, আমি এখানে শুধুমাত্র ধারা আকারে লিখেছি শুধুমাত্র বোঝার জন্য। এই 4 কিন্তু পেয়েছি এখানে, তাই না? এই 4 আমরা পেয়েছি এখানে, এই 12 আমরা পেয়েছি এখানে, এইভাবে পেয়েছি 28 এখানে, তাই না? এগুলোকে এই ধারা অনুসারে লেখার দরকার নেই, আমি শুধুমাত্র এইভাবে লিখেছি বোঝানোর জন্য। এখন আমরা যে সিস্টেমে এই ধারা থেকে এই ধারা বের করেছি, সেই সিস্টেমে এখন বাকি কাজগুলো করব। জাস্ট বাংলা লিখতে হবে, তাহলে হয়ে গেল। আমি কিন্তু অঙ্কটা প্রথমে বুঝিয়ে দিয়েছি, জাস্ট একটু সাজিয়ে এখন বাংলাগুলো লিখছি। যে কোনো জিনিসের একটা ফর্মালিটি আছে, তাই না? আর এই ফর্মালিটি মেনটেন করার জন্য আমরা জাস্ট এই বাংলাগুলো লিখতেছি। তাহলে আমরা এখন এই মেন ধারা বের করে নেব, মেন ধারা, তাই না? 4, এই 4 সিম্পলি আমাদের এখানে বসে গেছে, এই 4-এর কোনো চেঞ্জ হয়নি, তাই না? এই 4 ছিল প্রথম পদ এখানেও, এই 4 ছিল এখানেও প্রথম পদ, এখানেও প্রথম পদ, তার মানে প্রথম পদ আছে, তাই না? সো এখানে 4টা বসে গেছে, তার মানে প্রথম পদ। তাহলে আমরা লিখে দেবো প্রথম পদ সমান আমরা কি পেয়েছি? প্রথমই পদ পেয়েছি, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, যেহেতু আমাদের এটা গুণোত্তর ধারা বের করতে বলা হয়েছে, কি বলা হয়েছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তার মানে আমরা এখানে ধারাটির প্রথম পদ না লিখে গুণোত্তর ধারাটির প্রথম পদ লিখি, গুণোত্তর। অতএব গুণোত্তর ধারাটির প্রথম পদ। তাহলে আমরা কি পেলাম? এই 4টা এখানে বসে গেছে, তাই না? আমি লিখে দিচ্ছি, আমাদের এই প্রথম পদটা এখানে বসে গেল, এই প্রথম পদটা এখানে বসে গেল, তাই না? তাহলে প্রথম পদ কত আছে? 4, সো আমরা 4 বসিয়ে দিলাম। এখন ধারাটির আমরা কি করব? দ্বিতীয় পদ বের করবো। সো গুণোত্তর ধারাটির দ্বিতীয় পদ, গুণোত্তর ধারাটির দ্বিতীয় পদ। আমরা লক্ষ্য করি আমরা দ্বিতীয় পদ এটা কিভাবে পাচ্ছি? এটা পাচ্ছি জাস্ট এটা থেকে এটা বিয়োগ, তাই না? 12 থেকে 4 বিয়োগ, অর্থাৎ আমরা লক্ষ্য করি এই 12 থেকে এই 4 বিয়োগ দিলে আমাদের দ্বিতীয় পদটা বের হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা কি লিখবো? এই 12 মানে কি? 12 মানে হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি, আর এই 4 মানে কি? প্রথম পদ, তাই না? তাহলে আমরা কি লিখবো? প্রথম দুটি পদের সমষ্টি, প্রথম দুইটি পদের সমষ্টি দিয়ে বিয়োগ দেবো, তাই না? কারণ আমরা এই 12 থেকে 4 বিয়োগ করে আমরা মেন এটা পাচ্ছি, 8 পাচ্ছি, তাই না? তার মানে 12 হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি, আর 4 হচ্ছে প্রথম পদ। এখানে কি লিখে দেবো? প্রথম পদ। তাহলে আমরা সিম্পলি এখানে প্রথম দুটি পদের সমষ্টি 12 বিয়োগ প্রথম পদ, এই বিয়োগ প্রথম পদ হচ্ছে 4, তাহলে আমরা বিয়োগ করে কি পাচ্ছি? 8। সো আমরা 8 পেয়ে নিলাম। তারপর আমরা এটা কিভাবে বের করছি? এটা থেকে এটা বিয়োগ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রথম 3টি পদের সমষ্টি, এটা কি? এটা হচ্ছে প্রথম 2টি পদের সমষ্টি। তাহলে আমরা কি লিখবো? অতএব গুণোত্তর ধারাটির তৃতীয় পদ সমান গুণোত্তর ধারাটির, আমরা লক্ষ্য করি এখানে 28 থেকে 12 বিয়োগ দেবো, তোমার প্রথম 3টি পদের সমষ্টি বিয়োগ প্রথম 2টি পদের সমষ্টি, এটাই লিখবো। জাস্ট একই কথা বারবার বলতেছি,
জাস্ট বোঝার জন্য, আপনারা বিরক্ত হবেন না। তাহলে কি লিখবো? প্রথম তিনটি পদের সমষ্টি বিয়োগ প্রথম দুইটি পদের সমষ্টি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথম 3টি পদের সমষ্টি কত? আমরা এখানে বের করেছি প্রথম 3টি পদের সমষ্টি 28। আমরা এখানে 28 লিখব। এই বিয়োগ প্রথম 2টি পদের সমষ্টি কি? প্রথম 2টি পদের সমষ্টি 12, 12 লিখব। যদি আমরা সবকিছু এখান থেকে জেনে গেছি আগেই, এটা থেকে এটা বাদ দিলে আমাদের তৃতীয় পদটা বের হয়ে যাবে, তাই না? বাদ দিলে আমরা পাচ্ছি কত? 16। তাহলে আমাদের গুণোত্তর ধারাটির তৃতীয় পদ বের হয়ে গেছে। এবং তৃতীয় পদের পর কি থাকে? আরো অনেক পদ থাকে না? সেগুলো আমরা বের করবো না, যেহেতু আমাদের সেগুলো প্রয়োজন নেই। তার জন্য আমরা এইভাবে সুন্দর করে বুঝিয়ে দেবো যে আমরা সেগুলো বের করছি না, কিন্তু সেগুলো আরো আছে। আমরা যেহেতু প্রয়োজন নেই তার জন্য সেগুলো লিখছি না। এখন এইগুলোকে ধারা আকারে লিখে দেবো। এইগুলো এটা এবং এটাকে ধারা আকারে লিখে দেবো। অতএব নিম্ন ধারাটি না লিখে আমরা গুণোত্তর ধারাটি লিখি, তাহলে ভালো হবে। যেহেতু আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখি গুণোত্তর ধারাটি। আমরা ধারা আকারে লিখে দেবো। প্রথম পদ কত? 4। আমরা 4 লিখলাম এখানে। তারপরের পদ কত? 8। তারপরের পদ কত? 16। এগুলোর সামনে কিছু নেই, মানে কি যোগ আছে, তার জন্য যোগ আকারে লিখলাম। প্লাস আমরা এই শুরুর পরে কিন্তু অনেকগুলো পদ আছে, সেটা আগে জেনেছি, সেগুলো আমরা বের করিনি কারণ আমাদের প্রয়োজন নেই। তার জন্য আমরা এখানে কি দেবো? ডট দিয়ে দেবো। আর এটা হচ্ছে নিম্ন গুণোত্তর ধারাটি। আমি আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি অন্য নিয়ম ফলো করার চেষ্টা করব। আমি এগেইন আপনাদের সাথে আপনাদের সুবিধার জন্য আবার ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনারা কমেন্ট করেন, জাস্ট কমেন্ট করতে হবে ফেসবুকে গিয়ে, ওকে? আর কি প্রয়োজন, কি লাগবে, কোন বিষয়ে ভিডিও লাগবে, কি সম্পর্কে, এগুলো আপনারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে বলবেন। আমার এই ফেসবুক পেজে গিয়ে বলবেন, কমেন্টে বলবেন অথবা মেসেজ দেবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে হবে। সো দেখা হয় পরবর্তী ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।